বেশ কিছুদিন পূর্বেই আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের আলোচনা শেষ করেছিলাম। ষষ্ঠ অধ্যায় শুরু করতে একটু সময় নিলাম। আমার আশা তোমরা ইতিমধ্যে থার্ড, ফোর্থ, ফিফথ তিনটে যে চ্যাপ্টার সেই মার্চ মাসের পরের থেকে ক্লাস নিয়েছি, সেগুলো তোমাদের একটু পড়ার জন্যে বা ভালো করে রেডি করার জন্যে আমি একটা সময় নিলাম পরের ষষ্ঠ অধ্যায় শুরু করতে। ষষ্ঠ অধ্যায়ের বিষয় হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। কিন্তু কোন সময়ের সাম্রাজ্য বিস্তার ও শাসন? না, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগের মধ্যে। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গুরুত্বপূর্ণ দু একটা বিষয় তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছ। যেমন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের উত্থান, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলন কিংবা প্রতিবাদী ধর্ম আন্দোলন বা বৌদ্ধ জৈন ধর্ম আন্দোলন যাই বলি না কেন, সেগুলির উত্থানের পটভূমি কি ছিল, বৌদ্ধ এবং জৈন ধর্মের মূল দর্শন কি ছিল, বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে নানা রকম দার্শনিক সংঘাত, বিভাজন, এ সমস্তগুলো আমরা ষষ্ঠ শতকের মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস পড়তে গিয়ে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো আরেকটা জিনিস তোমরা পড়েছিলে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ষোড়শ মহাজনপদের উত্থান। এই ষোড়শ মহাজনপদের উত্থানের সঙ্গে এই অধ্যায়ের সাম্রাজ্য বিস্তার ও শাসনের বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, যেটা ধীরে ধীরে পড়তে পড়তেই তোমরা বুঝতে পারবে। যত বেশি আমি পড়াটাকে এগিয়ে নিয়ে যাব, ততই তোমরা সেই ষোড়শ মহাজনপদের সঙ্গে সাম্রাজ্য বিস্তার বা শাসনের কি সম্পর্ক সেগুলো বুঝতে পারবে। তার আগে আমি একটা জিনিস একটু তোমাদের কাছে আগেই জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে তোমাদের টেক্সটেই রয়েছে, তবু ব্যাপারটাকে এইভাবেই শুরু করি যে ভারতবর্ষের জাতীয় প্রতীক কি? তোমরা ছোটবেলা থেকেই যেমন জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল এগুলো শুনেছ, ঠিক তেমনি ভারতবর্ষের জাতীয় প্রতীক কি? তো তোমরা অনেকেই জানো সেটা অশোক স্তম্ভ। এবং এই অশোক স্তম্ভ যেহেতু জাতীয় প্রতীক, সেই জন্য অনেক সময় ভারতবর্ষের মুদ্রাতে বা টাকাতে এই অশোক স্তম্ভের ছবি ছাপানো থাকে। তো আর একটা বিষয়, এই অশোক স্তম্ভের যে ছবিটা, সেটা প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন বর্তমান সারনাথে, এবং সেটি সারনাথের জাদুঘরে রাখা আছে। এবং আমরা 1950-এর 26শে জানুয়ারি, তোমরা যে দিনটাকে স্কুলে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করো, সেই 1950-এর 26শে জানুয়ারি এই অশোক স্তম্ভকে আমরা জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করেছি। আসলে অশোকের নাম তোমরা হয়তো আগেই শুনেছ যে তিনি প্রাচীন ভারতবর্ষের একজন মহান শাসক ছিলেন। তো এই অশোকের যে স্তম্ভ, সেটাকে জাতীয় প্রতীক হিসাবে মেনে নেওয়া, মানে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করার হয়তো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে
যে ভারতবর্ষে প্রথম যে সাম্রাজ্যটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এবং এই মৌর্য সাম্রাজ্যের যিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তিনি হচ্ছেন অশোক। হয়তোবা সেটা একটা কারণ যে অশোকের স্তম্ভটাকে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা। আর একটা হতে পারে এই মহান শাসক অশোক ছিলেন শান্তির, অহিংসার প্রতীক। এবং ভারতবর্ষের জাতীয় দর্শন বা চিন্তা ভাবনাও কিন্তু এই অহিংসা এবং শান্তির সঙ্গে বিশেষভাবে মেলে। এই জন্যই হয়তো এটাকে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে। তো আমরা আজকে পড়ব, মানে শুরু করব সেই অশোক যে বংশের সম্রাট, সেই মৌর্য বংশ, যা কিনা ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্য কিভাবে গঠিত হলো এবং কিভাবে তার বিস্তার ঘটেছিল, সেই জন্যই অধ্যায়টাও সাম্রাজ্য বিস্তার ও শাসন। এবং প্রসঙ্গক্রমে আমরা পরপর এই মৌর্য সম্রাটদের বিস্তার নীতি, তাদের শাসন ব্যবস্থা কি রকম ছিল, তারা কি কি সংস্কার করেছিলেন, সেসবগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে তোমাদের একটুখানি এই ধারণাটা হয়তো আছে বা নেই, একটু বলে নি যে সাম্রাজ্য কি। আসলে সাম্রাজ্য বলতে বোঝায় বিশেষ একটা অঞ্চল। তোমরা যেমন ভারতবর্ষ বলতে আমাদের ভারতবর্ষের মানচিত্রটাকে মনে করে এর মধ্যে যে যে শহর, যে যে নগর, যে নদ নদী আছে সেগুলোকেই ভারতবর্ষ বলে জানো। তার মানে আসলে তো ভারতবর্ষ মানে একটা ভৌগোলিকভাবে বিশেষ কোনো চিহ্নিত অঞ্চল। তো তেমনি সাম্রাজ্য বলতে আসলে বোঝায় বিশেষ কোনো ছোট অঞ্চল নয়, বিশেষ এক বিস্তীর্ণ অঞ্চল যদি একই শাসকের বা একটা সরকারের অধীনে থাকে তাহলে সেটিকে আমরা সেই শাসকের সাম্রাজ্য বলি। যেমন ধরো যে একটা অনেকগুলো রাজ্য, তোমরা আমাদের যেমন জানো যে বর্তমানে ভারতবর্ষে অনেকগুলো অঙ্গরাজ্য আছে, তোমরা তার অনেকগুলো নামও জানো। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, এই সমস্ত অঙ্গরাজ্যগুলো কিন্তু ছোট ছোট একটা অঞ্চল, কিন্তু এই প্রত্যেকটা অঙ্গরাজ্য মিলে একটা বৃহত্তর অঞ্চল এবং সেটা একটা বৃহত্তর দেশ ভারতবর্ষ। ঠিক তেমনি সাম্রাজ্য হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, মানে একাধিক ছোট ছোট অঞ্চল নিয়ে যখন একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তখন তাকে আমরা বলি সাম্রাজ্য। আর এই সাম্রাজ্য মানে বড় অঞ্চলের যিনি শাসক ছিলেন বা থাকতেন, অবশ্যই প্রাচীনকালের কথা বলছি, তাকে বলা হতো রাজা কিংবা সম্রাট। আসলে রাজা বা সম্রাট এটা বলতে বোঝায় বৃহত্তর অঞ্চলের একজন অধিপতি বা শাসক। তো এবার এই শাসক এর অধীনে আবার বিভিন্ন অঞ্চলের ছোট ছোট শাসক থাকতো। তো অঞ্চলের ছোট ছোট শাসক কিন্তু আঞ্চলিক শাসক, তিনি রাজা নন, কিন্তু অনেকগুলো মিলিতভাবে ছোট ছোট অঞ্চলের শাসকদের উপরে যিনি কর্তৃত্ব করেন তাকেই আমরা বলি সম্রাট, রাজা কিংবা রাজাধিরাজ ইত্যাদি। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সাম্রাজ্য প্রাচীনকালে কিংবা মধ্যযুগে সবসময় তৈরি হতো কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে, এবং তার একটা ছোট্ট ইঙ্গিত তোমরা পূর্ববর্তী অধ্যায়ে পেয়েছো। সেটা কি
তোমরা দেখেছো ষোড়শ মহাজনপদ মানে 16টা জনপদ। সেই 16টা জনপদের মধ্যে প্রতিনিয়ত সংঘাতের ইতিহাস পড়েছো। প্রতিনিয়ত সংঘাতের ফলশ্রুতিতে 16টা মহাজনপদ ভেঙে প্রথমে 4টেই পরিণত হয়েছিল। সেই 4টের মধ্যে আবার সংঘাত, তারপরে তৈরি হয়েছিল একটাই জনপদ বা মহাজনপদ, সেটা হচ্ছে মগধ। এবং তোমরা এর আগে পড়েছো যেই মগধ সাম্রাজ্যের উত্থান কেন ঘটেছিল। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে পারস্পরিক বিভিন্ন আঞ্চলিক রাজার মধ্যে সংঘাতের ফলে যে রাজা জয়লাভ করেন এবং যিনি বেশি অঞ্চল দখল করতে পারেন তিনি রাজা হন, রাজাধিরাজ হন বা সম্রাট হন। তার মানে সাম্রাজ্য শুরুর ব্যাপারটাই কিন্তু সংঘাত বা যুদ্ধের মধ্য দিয়ে। এবার হচ্ছে ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ আমাদের এই বর্তমান দেশ, এই দেশটা প্রথমেই উপমহাদেশে কিভাবে এই সাম্রাজ্য তৈরি হলো, ঘুরে ফিরে তার ইতিহাস কিন্তু তোমাদের অলরেডি বলা হয়ে গেছে। যে 16টা মহাজনপদ, সেই মহাজনপদের মধ্যে একটা ছিল মগধ। 16টা মহাজনপদের কথার মধ্যে দুই একটা আমি মনে করি দিই, কাশী, কোশল, অবন্তী, মৎস্য, কুরু। তো সেই সমস্ত জনপদগুলির মধ্যে সংঘাতের ফলে শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে একটা বৃহত্তর অঞ্চল তৈরি হয়েছিল। এবং এই মগধে পরপর 3টে রাজবংশ রাজত্ব করেছিল। হর্যাঙ্ক বংশ বা হর্ষাঙ্ক বংশ, শৈশুনাগ বংশ, নন্দ বংশ। এই 3টে রাজবংশ মগধকে কেন্দ্র করে বৃহত্তর সাম্রাজ্য প্রতিষ্ঠার সূত্রপাত করেছিল, মানে তারা কাজটা শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই মগধকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রথম বৃহত্তর সাম্রাজ্য তৈরির ক্ষেত্রে যিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছেন মৌর্য বংশের শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য, আগেই তোমাদেরকে বলা হয়েছিল যে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাস্ত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মগধকে কেন্দ্র করে। এবং এই মৌর্য বংশের নেতৃত্বেই ভারতবর্ষে প্রথম সর্ববৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। এভাবেই মগধকে ঘিরে ভারতবর্ষে বৃহত্তর সাম্রাজ্য প্রতিষ্ঠার সূত্রপাত। আমরা আজকে শুরুটা করলাম মাত্র, পরে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে বা কোন পরিস্থিতিতে কাদের সাহায্য নিয়ে ভারতবর্ষে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠার কাজ করেছিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে তোমাদের যে বিষয়গুলো বললাম একদমই প্রাথমিক বিষয়, সেটা হচ্ছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। আর একটা বিষয়, অশোক স্তম্ভটা কেমন দেখতে বা তার বৈশিষ্ট্যই বা কি, সম্রাট বা রাজা কাকে বলে, সাম্রাজ্য কাকে বলে, সাম্রাজ্য কিভাবে তৈরি হয়, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটি, কে প্রতিষ্ঠা করেছিলেন কিংবা কিভাবে করেছিলেন সেটা বললাম। আর পরের দিন আমরা আরেকটু বিস্তারিত দেখব প্রথম প্রতিষ্ঠাতা ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিভাবে করেছিলেন।